দত্ত, শিল্পসর নিউজ। संजय श्वेतपत्र पेपर, संजय विश्वजीत श्वेतपत्र पेपर, संजय यादव 99 न्यूज, সৌরভ চক্রবর্তী নিউজ ফ্রন্টলাইন, পবিত্র ব্যানার্জি কলকাতা টিভি। তোমরা সবাই চুপ করে আমরা শুরু করে দেব। সবাই আসতে যারা আছে আমাদের তাদের বলছি যে একটু চুপ করবেন, তাহলে প্রেস কনফারেন্সটা করতে সুবিধা হবে। আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবাস রায় চৌধুরী। আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড গৌরব চ্যাটার্জি, এবং অবশ্যই আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের আসানসোল লোকসভা নির্বাচনের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, সিপিআইএম যাকে সমর্থন করেছেন পার্টির রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে শ্রমিক নেতা কমরেড পার্থ মুখার্জি। আমরা আমাদের এই প্রেস কনফারেন্স শুরু করব। প্রেস কনফারেন্সে শুরুর আগে আমাদের প্রচারের নানান ধরনের মাধ্যম আমরা এই সময় এই অল্প সময়ের মধ্যে আমরা ব্যবহার করার চেষ্টা করছি, যাতে মানুষের কাছে যাওয়া যায় এবং ট্রাফিকের মতো মানুষের কথাও যেন নেওয়া যায়। আজকে তারই একটা উপায়, বাধ্যবিত সেদিনটা বলবে, তারই একটা উপায় আসানসোল স্পিক, আসানসোল বলছে, আসানসোল বল রাহা হ্যায়। মোট 19টা স্লাইডের একটা ডিজিটাল আমাদের প্রচার পুস্তিকা, সেটা উদ্বোধন করবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আপনাদের হাতে প্রেস কনফারেন্সের পর আমরা প্রিন্টেড আকারে আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের ডিজিটাল স্ক্রিনে ওপেন করবেন আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আমাদের প্রার্থী আসানসোল লোকসভা কেন্দ্রে পার্থ মুখার্জি আছেন আমার ডান পাশে, কমরেড আবাস রায় চৌধুরী আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের সম্পাদক সবাই জানেন এই আসানসোলেরই, এবং কমরেড গৌরব চ্যাটার্জি আমাদের বর্তমান পশ্চিম জেলা সম্পাদক। আমি উল্লেখ করলাম ওরা আমাকে ইউজ করতে পারতো, কিন্তু আসানসোল আমিও নিয়ে মনে করি সেকেন্ড টার্ম
होम टाउन हमारा, हाँ ये मेरा दूसरा शहर, ठीक है। আমি কিছু বলার আগে তবে পার্থক্য হয়েছে বলবো আপনার মাধ্যমে তার আবেদনটা নির্বাচনের এই আসানসোল শিল্পাঞ্চল যা মাইক লাগবে? এই দুধ তারা জোতা শিল্পাঞ্চলের একটা ছোট্ট অংশ জড়িয়ে আছে আমাদের এই নির্বাচন ক্ষেত্রের মধ্যে। সমস্যাটা একেবারেই হচ্ছে শিল্প সংক্রান্ত সমস্যা। যে শিল্পগুলি বন্ধ হয়ে আছে সেই শিল্পের জমিতে শিল্প করার দাবি আমাদের বিদ্রোহ করে তুলতে চাই। দুই, আমরা আমাদের কয়লা ক্ষেত্রকে রক্ষা করতে চাই। কয়লা ক্ষেত্রকে রক্ষা করা শুধু নয়, আমাদের যেটা খোলামুখ কলিয়ারিগুলি আছে সেখানে যে মাটি রয়েছে একদম বিভিন্নভাবে জমে রয়েছে, এগুলোকে কৃষি জমি হিসাবে সেই মাটিকে লেবেল করে সেখানে কৃষি জমি হিসাবে গড়ে তোলার চেষ্টা করা। সবচেয়ে বড় কথা আমাদের এই শিল্পাঞ্চলকে রক্ষা করা। বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়েছে, আপনারা জানেন। রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সময় বলেছিলেন এটা রেলের সঙ্গে সংযুক্তকরণ হয়েছে। আপনারা জানেন যে বাবু সুপ্রিয় যখন প্রথম সাংসদ হয়েছিলেন তখন গেরুয়া আবির উঠে বলেছিলেন যে এটা গড়ে তুলবেন হচ্ছে যে হিন্দুস্তান করবে। অথচ বংশগোপাল চৌধুরী, বাসুদেব আচার্যা এনারা একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন যে সেটাকে বাঁচানোর মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে সেটা হচ্ছে আমাদের বন্ধ হয়েছে। আমি আপনাদের বলবো যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যারা প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, আমি প্রথম থেকেই বলে এসেছি। আমার শুধু একটাই কথা, জানতে হবে এই শিল্পাঞ্চলকে, থাকতে হবে এই শিল্পাঞ্চলে। না থেকে না জেনে সংসদে গিয়ে এই ধরনের শিল্পকে শ্মশানে পরিণত করা, এটা কখনোই কাজ চলতে পারে না। আমি আবেদন করি এই আসানসোল শিল্পাঞ্চলকে রক্ষা আমাদের কাছে একটা বিরাট সংগ্রাম। এই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি, পায়ে হেঁটে আমরা আমাদের যে পথ পরিক্রমা করছি। আমার চেনা, এই শিল্পাঞ্চল আমার চেনা, এবং পার্টি আমাকে এখানে যে জায়গা দিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, মানুষের সাহায্য পাচ্ছি। আপনাদের মারফত আমি এই আবেদন করছি। সবশেষে আমার একটা আবেদন, আজকের দিনে বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের অভিভাবকরা যথেষ্ট উদ্বিগ্ন আছেন। আমি প্রত্যেকের শুভকামনা করছি আপনাদের মারফত, তারা যেন হচ্ছে পরীক্ষা সঠিকভাবে উত্তীর্ণ হয়, জীবন যুদ্ধে তারা যেন হচ্ছে জয়ী হতে পারে, শিক্ষায় যাতে তারা উত্তীর্ণ হতে পারে, এইটুকু অনুরোধ রাখলাম। বাদ বাকি আমাদের নেতা সেলিন্দা আছেন, তিনি ব্যবহার করবেন। প্রথমে আমি আমাদের পার্টি এবং বামফ্রন্টের এখানকার নির্বাচনী যে কমিটি আসানসোল লোকসভা কেন্দ্রে, তাকে ধন্যবাদ জানাবো। যেহেতু খুব কম সময় নির্বাচনী প্রচারে পেয়েছি আমরা, তারপরে প্রচণ্ড হঠাৎ করে গরম শুরু হয়েছে, মানে ভোটের গরম নয়, পরিবেশের, এবং পরীক্ষা চলছে, মাইকের অনুমতি, সবার অনুমতি নিয়ে নানা রকমের রেস্ট্রিকশন আছে। সেই জন্য আসানসোলে নির্বাচক মণ্ডলীর কাছে, নাগরিকদের কাছে সিপিআইএমের, বামফ্রন্টের কথা এবং যারা সমর্থন করছেন তাদের সবাইকে নিয়ে এই ডিজিটাল মাধ্যমে, যেটা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সৃজনশীল এবং আপনাদের মারফত আর ডাইরেক্টলি এটাকে আমরা নিয়ে যাব। আপনারা হার্ড কপি পাবেন, কিন্তু সফট কপি আমরা বিভিন্ন মোডে নির্বাচকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং তারপরে সবার কাছে হয়তো আমরা পৌঁছাতে পারবো না, কারণ টেকনোলজিক্যাল কিছু প্রবলেম আছে, সবার স্মার্টফোন নেই বা সবার নাম্বার হয়তো পাওয়া যাবে না। আমরা তো আর আইটি সেল বা আইপ্যাকের মতো কোনো এজেন্সিকে দিয়ে করছি না, আমাদের স্বেচ্ছাসেবক নির্বাচন কর্মী তারাই করবেন। সেজন্য তারা যাতে আরও এটাকে ফার্দার লাস্ট মাইল পোস্ট পর্যন্ত নিয়ে যান, তারও আবেদন করব, যাতে এটা বেশিরভাগ মানুষের কাছে চায়। কারণ এটা একটা উপনির্বাচন। এগুলো কয়েকটা উপনির্বাচন আমাদের রাজ্যে হয়েছে যেগুলো প্রয়োজন ছিল না, কিন্তু এই দল বদল, ফুল বদল, যেমন মালা বদল হয় আর কি,
তো মালা বদল করলে আমাদের সভ্যতায় হচ্ছে মেয়ে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এটা ট্র্যাডিশন হয়ে এসছে। কিন্তু এখানে হচ্ছে একটা ভাইস ভার্সা, সাটল, এবং এটা অনগোয়িং চলছে। এপ্রিল ফুল 1 তারিখে হয় গোটা বিশ্বে, আজকে 2 এপ্রিল, কারণ এটা সারা বছর ধরে এই ফুলের ব্যাপারটা চলছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। আসানসোল উপনির্বাচন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে এখানকার মানুষের একটা मिनी इंडिया कॉस्मोपॉलिटन, हिंदी भाषी हैं, उर्दू भाषी हैं, बंगला भाषी हैं, इसके अलावा और भी हमारे पंजाब के लोग हैं, दूसरे प्रांत के लोग हैं, चाहे वो मध्य प्रदेश के हों, चाहे छत्तीसगढ़ के हों, चाहे झारखंड के हों, चाहे बिहार के हों, चाहे आंध्रा के हों, चाहे तेलंगाना के हों। हर धर्म के लोग हैं, हर जाति के लोग हैं, आदिवासी हैं, अनुसूचित जाति हैं, पिछड़े वर्ग हैं। जो भारत 75 साल आज़ादी का हो रहा है, जब आज़ादी की लड़ाई लड़ी गई थी तो हम जो फेडरेशन इस देश का संघीय ढांचा बनाए थे उसमें धर्म, जाति, भाषा, प्रांतीयता के ऊपर उठ करके एक जो लोग अखंड भारत की नारा देते हैं वो आज धर्म, भाषा, जाति, पहले मंदिर मस्जिद के नाम से शुरू हुआ था, फिर धर्म के नाम पर हुआ, फिर अभी लिबास के नाम पर हुआ, खुराक के नाम पर हो रहा है। मतलब हर पहलू से उसको विभाजन किया जा रहा है। बंगाल में कुछ लोग समझे थे कि नहीं चलो ये तो थोड़ा पाक है, लेकिन आज पूरे देश की जो राजनीति है विभाजन की, उससे बंगाल दूर नहीं है और ये जहर घोला जा रहा है रोजाना। इस चुनाव में ना तो लोकसभा ना तो विधानसभा का चरित्र बदलेगा, ना तो सरकार बदलेगी, लेकिन सरकार के सामने कुछ प्रश्न तो उठाया जा सकता है, चाहे ये सरकार हो चाहे वो सरकार, चाहे बेरोजगारी का सवाल हो, चाहे विकास का सवाल हो, चाहे एकता का सवाल हो, चाहे शांति का सवाल हो, चाहे यहाँ के कलो कारखाने, खदान, चाहे मजदूर, चाहे किसान के सवाल हो। चाहे ये जैसा बोल रहे हैं ये अच्छी बात है, ये सॉफ्टली बोले कि बांग्ला बोलो या बंगला में बोलो, लेकिन इस देश का जो चरित्र बदला जा रहा है, जो इंटॉलरेंस की बात करते हैं, मैं आँख के सामने देख रहा हूँ, फिर कुछ मीटिंग में ऐसे बोला जाएगा ऐ बांग्ला बोलो, बांग्ला बोलो। अभी हमारे मुख्यमंत्री जब गई थी ना उधर भाटपाड़ा में, जब हिंदू मुसलमान का हो रहा था, चुनाव के बाद बमबाजी हो रहा था, मामला हिंदू मुसलमान का नहीं था, मामला बीजेपी तृणमूल का भी नहीं था, पुराने तृणमूल और नए तृणमूल दो अलग अलग झंडा लेकर के बमबारी हो रहा था और बाहर में हिंदू मुसलमान हो रहा था। भाटपाड़ा, काकीनाडा, बैरकपुर बेल्ट में पिछले लोकसभा चुनाव के बाद हम लोग को जाकर के अमन जुलूस करना पड़ा, किंतु मुख्यमंत्री की बोल रहे हिंदी में बोलने से मजा आएगा। एखाने थाकले यहाँ रहने से हिंदी में बोलना पड़ेगा, बांग्ला में बोलना पड़ेगा, बोले थे ना। এই রাজ্যে থাকলে এখানকার খায় এখানকার পড়ে, সেটা বললে তা হতো। বলছে আমার খায় আমার পড়ে, कौन किसको खिलाता है, के काके खवाए। जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, हमारे बच्चे के मुंह में निवाले नहीं पड़ते। मजदूर किसान मेहनत करके, चाहे किसान खेती से उगाए, चाहे खदान से निकाले लोहा, तांबा, पीतल, एल्युमिनियम, उसका ओर या कोयला, लेकिन এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে। রেশন দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন তার যোজনা, অন্য যোজনা, মুখ্যমন্ত্রী বলছেন তার যোজনা। আর জিনিসের যখন দাম বাড়ছে, সর্ষের তেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তখন ওটা ভাগের মাল, তখন সেটা বলছে এটা আমার। যখন বিলি বন্দোবস্ত হচ্ছে, বিভিন্ন মানুষের প্রয়োজন, আমরাই শুরু করেছিলাম, প্রথম বামফ্রন্ট সরকার শুরু করেছিল বেকার ভাতা। তখন এই দক্ষিণপন্থীরা যারা বলেছিল ছেলে মেয়েদের বেকার করে দেবে, কাজ কেউ করতে পারবে না, সবাইকে কুড়ে করে দেবে, ভাতা বিরোধী তারা। তারপর প্রতিবন্ধী ভাতা, তারপর বার্ধক্য ভাতা, তারপর বিধবা ভাতা, তারপর স্কলারশিপ, স্টাইপেন্ড, এসব আমরা চালু করেছি, আর দিতে হয়। এখন
ঝগড়াটা কী নিয়ে? ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে না, স্টাইপেন্ড পাচ্ছে না, আদিবাসী হোক, তপশিলি হোক, সংখ্যালঘু হোক, সেটা দুর্নীতি হচ্ছে। কৃষক আত্মহত্যা করছে, কিন্তু সরকার বলছে দেখো এ হচ্ছে প্রধানমন্ত্রী যোজনা, এ হচ্ছে মুখ্যমন্ত্রী যোজনা। আর ভোটের সময় বলে যে দিচ্ছে তাকে তো দেখতে হবে, এটা প্রচার করে না? এই ভাতা ওই ভাতা, এই সাথী ওই সাথী, কে কাকে দিচ্ছে? पैसा हमारा आपका नहीं किसी का बाप का। বাংলায় বলবে এটা, তখন বলবে বাপ তুলে কথা বলছে। হিন্দিতে এটা বলা যায়, হিন্দিতে বলা যায়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে ঘর থেকে টাকা দিচ্ছেন না, দেশ এবং রাজ্য দুটোই ঋণের ভারে জর্জরিত হচ্ছে। শুধু আজকের সম্পদ বিক্রি করছে না, অতীতে যা সম্পদ তৈরি করেছিলাম রাষ্ট্রায়ত্ত শিল্প, রাষ্ট্রায়ত্ত কলকারখানা, জাতীয় সম্পদ যাকে বলি, সেগুলো বিক্রি করা হচ্ছে। আজকের যে যুব সম্প্রদায় আছে তারা কাজের রোজগারের জায়গা পাচ্ছে না। আপনাদের সাংবাদিকরাও মাইনে করা উঠে গেছে, ওয়েজ বোর্ড আগে বলা হতো, সব উঠে গেছে, এখন কন্ট্রাকচুয়াল ফুট, তাই তো? সিঙ্গেল বলবে ক ফুট, সেন্টিমিটার কতটা খবর দেবে, যেটা চললে তার ততটা। তাহলে এটা হচ্ছে সবার ক্ষেত্রে হচ্ছে, সব পেশায়। মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে, আয়ের স্রোত কমানো হচ্ছে। লকডাউনের সময় আরো পরিষ্কার হয়েছে। অথচ একদিকে মানুষের যখন আয় কমছে, আমরা দেখলাম যিনি মুম্বাই এয়ারপোর্ট কিনলেন, আদানি গ্রুপ, তার হাজার হাজার কোটি টাকার ব্যাংকের বকেয়া ঋণ স্টেট ব্যাংক মাফ করে দিল। আবার আমাদের মুখ্যমন্ত্রী তাকে ডেকে নিয়ে এসে তাজপুর বন্দর দিচ্ছেন, ওটা হচ্ছে ট্রেলার, যাতে মোদি আবার পরে হালদিয়া বন্দরটা দিতে পারে। এই সম্পত্তি হস্তান্তর হচ্ছে, তাও হতো কলকারখানা। এখন আমাদের খনি, আমাদের জমি, আমাদের জঙ্গল, আমাদের নদী নালান সব বিক্রি হচ্ছে। আপনারা দেখেছেন পুরুলিয়ায় পাহাড় বিক্রি করছে রাজ্য সরকার। আর এখানে কোনো তফাৎ নেই। আমি যেটা দুটো ফুলের কথা বলছিলাম, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ওদের হাতে রেল আছে, বলছে রেল বিক্রি করে দেবো, রেল কারখানা বিক্রি করে দেবো, রেল স্টেশন বিক্রি করে দেবো। রাজ্য সরকারের কিছু নেই, বললো ট্রাম ডিপো বিক্রি করে দেবো, ট্রাম লাইন বিক্রি বন্ধ করে দেবো। এই গতকাল থেকে কলকাতা দুটো রুট ছাড়া বাকি সব ট্রাম বন্ধ করে দিয়েছে, কারণ ডিপোগুলো মনে করছে ওরা রিয়েল এস্টেট হবে, শপিং মল হবে। সিন্ডিকেট রাজ ইতিমধ্যেই তারা, আর তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে এই যে বালি খাদান থেকে যাচ্ছে, এই যে দেখেন বিভিন্ন রকমের সাপ্লাই চেইন। আমরা মধ্যবিত্ত যখন বাড়ি তৈরি করছি, শহরে যখন হোক, গরিব মানুষ হোক, যে কোনোভাবে ঘর প্রকল্পে হোক, তাহলে তাকে বেশি দামে বালি কিনতে হবে, কারণ পুলিশ এবং তৃণমূল মিলে তারা হচ্ছে ওই প্রত্যেকটা যেখান থেকে বালি তোলা হচ্ছে আর যেখানে যাচ্ছে, এই গোটা রাস্তায় নকল ডিসিআর কেটে, নকল সমস্ত কন্ট্রাক্ট করে দিয়ে এঘাট ঘুরে টাকা কালীঘাটে যাবে। কেউ কেউ বললেন এর এত তোলাবাজি, এত কাটমানি, এবং মিডিয়া ব্যবহার করা হলো, তাহলে কি হবে? বললো নবান্ন নদী হচ্ছে না, 56 চাই। আসানসোল তার উদাহরণ, 56 ইঞ্চি এলো, কিন্তু কি হলো? বাবুল সুপ্রিয় প্রমাণ করে দিল, যাহা 52 তা 53। বাংলায় বলে না, এটা আমার হিন্দিতে বলা যায় না। যাহা 52 তাই 53, তাহলে যাহা 52 তাই 56। দুটোর মধ্যে তফাৎ নেই, এঘর থেকে ওঘর, ওঘর থেকে এখানে যাচ্ছে। আচ্ছা যাকে বাবুল বালিগঞ্জে বুঝবে, এখানে তো আর নেই। এখন পথ পাওয়ার জন্য আপদ গেছে, বিপদ কিন্তু বাড়িয়ে গেছে। দাঙ্গা হাঙ্গামা, এই যে জাত পাত ধর্ম বর্ণের নামে ভাগাভাগি। আসানসোল শুরু থেকে এটা আমাদের, এই যে যখন বিভিন্ন ধর্মের নামে, ভাষার নামে একটা বিচ্ছিন্নতা তৈরি করা হয়, তার পরিণতি খুব খারাপ হয়। আমরা দার্জিলিং দেখেছি, দীর্ঘদিন দার্জিলিংয়ে দিল্লি থেকে ঠিক করে দেওয়া হতো কে এমপি হবে, তো তার আগে বললো লাল হটাও দেশ বাঁচাও, লাল হটলো। ইন্দ্রিত খুলনার থেকে শুরু হলো, তারপরে এখনো পর্যন্ত দার্জিলিংয়ের লোকের আর কোনো প্রতিনিধিত্ব নেই। যারা বললো দার্জিলিংয়ের জন্য, নেপালির জন্য, গোর্খালির জন্য, সেখানে কিন্তু ভাড়াটে লোক। আসানসোলও তাই। এটা খেয়াল রাখতে হবে, এটা শুধু প্রার্থীর ব্যাপার না, এটা এই যে বাংলা থেকে আলাদা করে নেওয়ার, গোটা দেশের অন্যান্য জায়গায় এরকম হয়েছে, সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেট। এই বিচ্ছিন্নতা, এটা হচ্ছে সূত্রপাত। যারা প্রার্থী হয়েছে তাদের কিছু বলবো না, কিন্তু
বিজেপি এবং তৃণমূলের প্রার্থী সম্পর্কে আমি একটাই বলতে পারি, এটা পুরনো গান ছিল, सोचता था वो कितने मासूम थे, सोचता था वो कितने मासूम थे, क्या से क्या हो गए देखते देखते। इससे बेशी मुझे बड़ा दरकार नहीं, सब ये सब मासूमियत नहीं है। मासूम चेहरा के आड़ में अलग से स्क्रिप्ट काम करता है, हमें वो स्क्रिप्ट देखना है। जैसे प्रोड्यूसर डायरेक्टर एक स्क्रिप्ट बनाते हैं, लेकिन हीरो हीरोइन सामने आकर के वो अभिनय करते हैं, कहानी उनका नहीं होता है, लेकिन पर्दे में ऐसे दिखाया जाता है कि उनका ही कहानी है। लोग रोते हैं, अभी जैसा कश्मीर फाइल हो रहा है, लोग को रुलाया जाता है, लेकिन प्रोड्यूसर का, डिस्ट्रीब्यूटर का अकाउंट में पैसा बढ़ता है। এইভাবেই আজকে দাঁড়িয়ে যে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে সেটা মারাত্মক ক্ষতিকর, এবং সেই স্ক্রিপ্টের জয়েंट पहले जब स्क्रिप्ट लिखा जाता था ना, जैसे शोले का लिखा जाता सलीम जावेद, म्यूजिक जैसा दिया जाता था लक्ष्मीकांत प्यारेलाल, ठीक है। तो वैसे ही आसानसोल में ये जो स्क्रिप्ट हो रहा है, मेहनती जनता के हक को छीनने के लिए, हमारे अधिकार को छीनने के लिए, हमारे हक के केड़े नेওয়ার জন্য, हमारे সম্পদ के বেঁচে দেওয়ার জন্য, हमारे ঐক্যকে ভাঙার জন্য, আমাদের শান্তিকে নষ্ট করার জন্য, সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের জয়েंट स्क्रिप्ट। कभी कभी हिट भी कर जाता है, कभी फिर भी कर जाता है, लेकिन हमें अपने आवाज को अगर संसद में भेजना है तो हम बायामाज और साथ साथ CPIML जैसे जो बायामाज में नहीं है, ऐसे राजनीतिक दल भी हमें समर्थन किए हैं, हमें गौरव है। बाकी लोगों से भी अपील है, पार्थ मुखर्जी हमारे उम्मीदवार हैं जिनको हम स्टूडेंट के ज़माने से जानते हैं, विद्यार्थी संगठन करते थे, SFI के लीडर थे जब मैं DFI का लीडर था, और उसके बाद यहाँ से वो लोगों के दिल को जीते हैं, संगठन के दिल को। जब झूठा इल्ज़ाम लगा करके झूठा धरपकड़ शुरू हुआ था ये सरकार आने के बाद, इनके ऊपर भी लगा था ना, और आसनसोल के लोग किस तरह से उतरे थे, तो हमारे लिए गौरव है। और आज मामला सिर्फ पुलिस के चुंगल से पार्थ मुखर्जी को बचाना नहीं है, ये जो इंटॉलरेंस हो रहा है, যে অসহিষ্ণুতা বাড়ছে, যে উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার কথায় এবং নকল যুদ্ধের নামে, ইটস আ ফেক অপোজিশন। हु इज अपोजिंग हूम? फेक न्यूज होता जैसा वैसे फेक अपोजिशन है। এখানে খুব কায়দা করে বিজেপিকে মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার এবং মুসলিম সেন্ট্রিক অ্যান্টি মুসলিম একটা হেটেড তৈরি করে একটা বেলুন ফোলানো হয়েছিল। আজকে অপোজিশন লিডার আছে কে? শুভেন্দু অধিকারী। সে কে? সত্যি গত 20 বছর ধরে তৃণমূলের যা যা অপকর্ম আছে তারই তো সে নায়ক, একজন খলনায়ক, আজকে বিরোধী। এটা নিজেদের মধ্যে ওরা যে খেলা হবে বলছে, আসলে ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে দাঁড়িয়ে শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, কাজের প্রশ্ন, মহিলাদের অধিকারের প্রশ্ন, আইন শৃঙ্খলা প্রশ্ন, এগুলো কোনো প্রশ্ন থাকবে না, সেগুলো দূরে সরে দেওয়া হবে। এগুলো এখান থেকে सड़क से संसद तक और संसद से सड़क तक उसको पहुंचाने के लिए हम आपसे अपील कर रहे हैं कि समय कम है, आप पार्थ मुखर्जी के समर्थन में जनता से अपील कर रहे हैं आपके माध्यम से, ताकि वो इस चुनाव में दोनों को पछाड़े, बीजेपी और तृणमूल को। और ये नकली न्यूज़ से, यहाँ सब नकली चलता है, नकली वैक्सीन, नकली IAS, नकली IPS, नकली CA एडवोकेट, नकली CBI होता है ना, मैंने देखा जाए ना, नकली दवाई, तो कम से कम ये नकली ऑपोजिशन से भी आप बचे। আপনি শেষ করলেন যে কথা দিয়ে সিবিআই শব্দটা ব্যাপার, গতকাল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রমান্না সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কালকে বড় প্রশ্ন করেছেন সিবিআই এর সঙ্গে, কি বলবেন? এটা নতুন কথা নয়, ঠিকই আমি ধন্যবাদ জানাবো, যেহেতু বিচারপতি, প্রধান বিচারপতি বলেছেন, তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কী। কিন্তু যখনই এখানে কোনো কোনো কথায় সিবিআই বলা হতো, আমি অন্তত অন রেকর্ড বারবার বলেছি যে সরকারি সংস্থায় আস্থা নেই, কারণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, যেটা CID হিসেবে CBI।
যখন আজকের মুখ্যমন্ত্রী বলতেন কথায় কথায় সিবিআই আর বলতেন সিআইডি হচ্ছে ময়না, তাই তো? তখনই আমরা বলেছি আফটার অল দিজ আর অপারেটেড বাই আইপিএস অফিসার্স, একটাই কার্ডার। তাহলে সরকার যদি রাজনৈতিকভাবে ব্যবহার করে এজেন্সিসকে, তো সেম আইপিএস অফিসার তার যদি মরাল না থাকে, সে যদি পুলিশ কোড না মানে, সে যদি ইনভেস্টিগেশনের যে নিউট্রালিটি আছে সেটা মেনটেন না করে, তার যে বস আছে প্রমোশনের জন্য হোক, ঘুষের জন্য হোক, প্লাম পোস্টের জন্য হোক, পরবর্তী প্রমোশনের জন্য, যদি সে সাবসার্ভিয়েন্ট টু দ্যাট কজ হয়, তাহলে ইনফ্লুয়েন্স হয়ে যায়। আপনার থানা আইসি হতে হয়, একটা সিবি ভলেন্টিয়ার যা হয়, তাহলে একজন আইপিএস অফিসারও টপ মোস্ট ব্যুরোক্রেসি আজকে তাই হয়েছে। আনফর্চুনেটলি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, দেশে দেখতে পাচ্ছি, এই সিবিআই দপ্তরে টপ মোস্ট অফিসার্স কে সাকসিড করবে এই মোদির জমানায় মারামারি হয়নি হেডকোয়ার্টারে, মনে করাতে হবে না? ব্যাপক কাণ্ড। আজকে আমাদের এখানে যে এসএসসি টেট দুর্নীতির জন্য প্রতিদিন হাইকোর্ট বলছে, চড় লাগাচ্ছে তো, কিন্তু সবচেয়ে প্রথম আমাদের দেশে হয়েছিল ব্যাপক বিজেপির আমলে মধ্যপ্রদেশে, শিবরাজ চৌহান মুখ্যমন্ত্রী। 100 জন অভিযোগকারী, সাক্ষী, সাংবাদিক, ইনভেস্টিগেটর যারা অনেস্টলি করেছে তারা খুন হয়েছে। সিবিআই তদন্ত নামে কিচ্ছু হয়নি, সব সাক্ষ্য লোপাট করা হয়েছে। আমাদের এখানে চিটফান্ডের সময় তাই হয়েছে। সিবিআইকে ইডিকে একটা ঝাঁপির মতো ব্যবহার করা হয়। ঝাঁপি, এটা তো বাংলায় বলতে হবে, হিন্দি হয়ে যাবে না। সাপুরেরা ঝাঁপি নিয়ে আসে না ঝোলায়, ওই যে বিন বাজায়, তারপরে ঝাঁপি খোলে, তারপরে সাপ একদম ভয় পায় বাচ্চা কাচ্চারা। আমরা তো ভয় পেতাম অন্তত। এখন তো মানেকা গান্ধীর পরে তো সব খেলা দেখানো যায় না, ভালো সাপ টাপ নিয়ে আর কি। কিন্তু এরকম সাপটা একদম ফনা তুলতো, পরে বুঝেছি ওটাতে বিষ দাগ থাকে না, কিন্তু ফনা তুললে তো ভয় পায়। তারপর খেলা দেখে পয়সা করে দিয়ে দিল, তারপর যে আবার খেলা হয়ে গেলে ঝাঁপির মধ্যে বন্ধ করে দেয়। ওরকম এখন বাই ইলেকশন আছে, আবার ইডি সিবিআই। যখন নির্বাচন ছিল তখনও, লোকসভা নির্বাচন ছিল তখনও। তাহলে মোদি অমিত শাহ ঝাঁপি বার করে ওটা খোলেন, আর মিডিয়া তখন বলে এই আসছে ইডি, এই সিবিআই আসছে, হ্যাঁ অয় অজগর আসছে তেরে। কিন্তু ওই অয় অজগর নয় এটা। তাহলে তারপরে হামরা ক্যা হ্যায়, হাম তো ফকির হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে বলে ঝাঁপিতে দুটো সাপুরে তুলে ঢুকিয়ে দিয়ে ঝোলা নিয়ে তারা বেরিয়ে পড়ে। বোবা রাজীব কুমার থেকে আমরা দেখছি, আপনারা সব লিখেছিলেন এই আসছে, এই এই আগে ভাইপোকে টানবে, তারপর পিসিকে টানবে, কেউ কাউকে টানেনি। সুতরাং কিন্তু আপনি কী করবেন, আপনি তার ইন্টারন্যাশনাল এজেন্সি চাইবেন না। এই জন্য আমরা সবসময় বলি যদি সিবিআইকে এনকোয়ারি করতে হয় তার সেটা কোর্ট মনিটর হবে, কারণ সে কাকে রিপোর্ট করবে। চিট ফান্ডের ক্ষেত্রে আমি জানি ঝাড়খণ্ডের এমপি ছিল 100 কোটি টাকা দিয়ে, আমি তো প্রকাশ্যে বলছি, তৃণমূলের এমপি হলো। একজন এমপি থাকতে থাকতে এখানে এমপি হলো, আলকেমিস্ট, তার মালিক কেডি সিং, হ্যাঁ, ভাইপোর চাচা শ্বশুর, সেটা জানেন? ভাইপোর চাচা শ্বশুর। তারপরে কয়েক হাজার টাকা আমার খরচা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টস ইডিকে দিলে বলে সিবিআইকে দিন, সিবিআইকে দিলে বলে সেবিকে দিন, সেবিকে দিলে বলে আরেকটা এজেন্সিকে দিন, অর্থমন্ত্রীকে দিন। তারপর শেষে বললো প্রধানমন্ত্রীর কাছে ফাইল রাখা আছে, যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ না আসে তাহলে আমরা কিছু করতে পারবো না। পরিষ্কার বলছি তো, এইভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করা হয়। আজকে কয়লা এ তো যা দেখছি, ভাদু সে তো ছোট, আর সোমু বন্দ্যোপাধ্যায় ভাইপো হচ্ছে ছোট ভাইপো, এটা তো ভাইপোস। এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি এবং তার পরিবার, তার বউ, তার শালী, এটা ব্যক্তিগত ব্যাপার নয়, কিন্তু পরিষ্কার এখন হচ্ছে পাবলিক, কিভাবে কোন ব্যাংকে টাকা জমা হয়েছে। উনি বলেছেন আমি তো, আমার বিদেশে ব্যাংকের অ্যাকাউন্ট নেই, অথচ ইডির কাছে আমি বলছি সিসিটিভি ফুটেজ আছে যে ভাইপো বউ ঢুকেছে, ব্যাংকে গিয়ে টাকা তুলেছে এবং তারপরে ব্যাগের মধ্যে রেখেছে, তারপর বেরিয়ে এসছে। অ্যাকাউন্টের নাম্বার আছে, অ্যাকাউন্টের ডকুমেন্টস আছে, স্টেটমেন্ট আছে। ব্যাংকক থেকে লন্ডন কোথায় কোথায় সম্পত্তি আছে, কিভাবে কয়লা পাচারের টাকা কত হাত ঘুরে কালীঘাটের মারফত কোথায় বিদেশে গেছে, সমস্ত প্রমাণ আছে। কিন্তু অফিসাররা অসহায়, কারণ এর মধ্যে হোম মিনিস্টার অমিত শাহ যদি না বলেন, নাগপুর থেকে যদি নির্দেশ না আসে,
তাহলে ইডি সিবিআই প্রসিড করতে পারবে না। পরিষ্কার তো বলছি। এখানে যারা বলছে বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপি, আর ওখানে ইডি যারা হাজিরা দিচ্ছে না তাদের লোকজন ইতিমধ্যে নাগপুরে পৌঁছে গেছে মোহন ভাগবতের কাছে, চুকে বেচানে वाला वही है। রাজনৈতিক দল নয়, তারা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রবাদী, ধর্মীয় সংগঠন, তো তারা সরকারকে চালাচ্ছে। এই জন্য सवाल एक पूछेंगे तो हमारी बात निकलेगी तो बहुत दूर तक जाएगी। ये क्वेश्चन এখান থেকে কোশ্চেন করছেন প্লিজ। আপনার প্রার্থীর সমর্থনে আসানসোলের এমন দু একটা বিষয়কে তুলে ধরুন যেগুলো সাধারণ মানুষের কাছে ক্যাচি হয়ে দাঁড়ায়। প্রথমত আমার প্রার্থী নয়, আপনাদের প্রার্থী। আমরা বামফ্রন্ট মনোনয়ন করেছি, বামফ্রন্ট মনোনীত প্রার্থী। যখন প্রার্থী মনোনয়ন করেছি তখন সে সিপিআইএম এর ছিল, যখন সে রাস্তায় নেমেছে তখন সে মানুষের। এবার মানুষ ঠিক করবেন। এবং আপনি যথার্থ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এখানকার বেকার ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, আগে অন্য রাজ্য থেকে এখানে কাজ করতে আসতো। কাজের সুযোগ করতে হবে। আমাদের এখানকার রাষ্ট্রায়ত্ত শিল্প হতো, হিন্দুস্তান কেবল বললো, কিন্তু এই চত্বরে যা আছে, একসময় বামফ্রন্টের এই শতাব্দীর গোড়ায় এই জায়গায় গোটা দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত নতুন কারখানার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না, আর এখন ধুকছে। তার সঙ্গে দাঁড়িয়ে এই যে বেআইনি কারবার, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, এবং ওই ইনিশিয়াল রিমার্কসে ক্যান্ডিডেট নিজেই বলেছে, যেটা ভালোই বলেছেন, আজকালকার দিনে এত সব কথা বললে হয় না, ক্যাচি, যেটা মানুষের মনের কথা, যেটা প্রার্থী বলবে। আপনার পরামর্শ অনুযায়ী আমারও পরামর্শ এটাই হবে যে বুলেট ফর্মে কি করবে, মানুষ কি চাইছে, সেটাতে প্রচারের মধ্যে দাঁড়ানো। কিসের দাম বেড়ে গেছে? ভাড়া, উবের ভাড়া, উবের বাড়েনি। আচ্ছা, কেরোসিন তেলের দাম বেড়ে গেছে আজকে, এতদিন পেট্রোল ডিজেল বলছিলাম আমরা। ওরে এখন যুদ্ধ হচ্ছে তো ওই জন্য দাম বাড়ছে, বলেন না বলার সময়। আর যখন যুদ্ধ হচ্ছে তখন কেউ বাড়ছে, বলে শান্তি আছে বলে দাম বাড়ছে। আসলে মোদিনমিক্স, এটা আমাদের হাই কস্ট ইকোনমিতে ঢুকেছি আমরা, যেখানে ক্রমাগত সম্পদ কিছু লোকের হাতে জমা হবে, তাদের মুনাফা বাড়বে, আর বাকি অংশটা বলা হবে তোমারও হবে, হিংসে করো না। কিন্তু তারা ক্রমাগত এই খাইটা বাড়ছে, একদম গরিব আর একদম বড় লোক। মাঝখানে যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, যারা মেহনতের টাকা খায়, কামাই করে খায়, খেটে খায়, তাদের অবস্থা খারাপ হবে। এখন তিন রকমের লোক আছে। এক হচ্ছে লুটে খাওয়া, সবার উপরে কয়েকজন, তারপর হচ্ছে খেটে খাওয়া, তারপর হচ্ছে খুঁটে খাওয়া। মোদিনমিক্স মানে হচ্ছে লুটে খাওয়া বাড়বে, খেটে খাওয়ার জায়গা কমবে, খুঁটে খাওয়ার লোকজন বাড়বে। আমরা লকডাউনে তার উদাহরণ দেখেছি। তবেই তো আমরা রেড ভলেন্টিয়ার্স, তবেই তো শ্রমজীবী ক্যান্টিন, তবেই তো সবজি বাজার করেছি যাতে মানুষ বাঁচতে পারে। হঠাৎ করে সবার ছাঁটাই হয়ে গেল। বিভিন্ন মিডিয়া হাউসে হয়নি ছাঁটাই, এস্টাবলিশ জার্নালিস্টদের ছাঁটাই হয়নি, তার সব ক্ষেত্রে হয়েছে। 22 কোটি লোক কাজ হারিয়েছে গত 2 বছরে। তাই যারা খেটে খাচ্ছিল তাদেরকে খুঁটে খাওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। ছোট দোকানদার, কর্মচারী, হকার, যাকে যে বলেছিল মোদিজি আয়েঙ্গে अच्छे दिन लाएंगे, তাকে জিজ্ঞেস করুন বাজার ঠিক নেই। আজকে আমরা গোটা রাজ্যে এবং গোটা দেশে বামপন্থী দলগুলোর ডাকে পেট্রোল পাম্প, গ্যাস দোকান এবং তার সঙ্গে বাজার আমরা প্রচার করছি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। এটা একদিনের নয়, লাগাতার করতে হবে। কিন্তু এখন গত লোকসভা এই উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য কতগুলো সিদ্ধান্ত আটকে রাখা হয়েছিল, যে সিদ্ধান্ত হয়ে গেছে তখন এগুলো করা হচ্ছে। এবং এটা বুঝে নেন, এটা কেন্দ্র সরকার শুধু নয়, আমি মোদিনমিক্স বললাম বলে, রাজ্য সরকারের অর্থনীতিও তার থেকে আলাদা নয়। যদি ওরা তেলের দাম বাড়াচ্ছে তাহলে পেট্রোল, ডিজেল, গ্যাসে রাজ্য এবং কেন্দ্রের উভয়েরই শেয়ার আছে। এবং দুধের দাম, মেট্রো ডেয়ারি, ওরা যেমন আমি বললাম রেল আর ট্রাম প্রাইভেটাইজ করছে, এরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেট্রো ডেয়ারি আমাদের সময় গড়ে ওঠা, সেটাকে প্রাইভেট হাউজাতে দিয়ে দিল সস্তায়, এবং সে এখন দুধের দাম লিটার প্রতি বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে আচানক। যতটা কেরোসিন তেল লিটার বেড়েছে ততটা দুধের দামও বেড়েছে। বললে দুটোই বলতে হবে। সেলিম স্যার বলছি, রামপুরহাট কাণ্ডে আপনি গেছিলেন এবং আপনাদের তথা বিরোধীদের যার প্রতি অভিযোগ মূলত তাকে আসানসোলের অবজার্ভার করে নিয়ে এসছে তৃণমূল।
আচ্ছা, যখন দুর্গাপুরে ভোট লুট করার কথা ছিল পুরসভার, কোথায় গেল পঙ্কজ? তখন এখানকার যিনি মেয়র ছিলেন তাকে তৃণমূল নিয়ে যায়নি। গত লোকসভা নির্বাচনে পুরসভা ভোটের সময় ভোট লুট হয়নি। আজকে সে কোথায় আছে? তাহলে তৃণমূল তাকে নিয়ে এসছে বলে বলো না, এবং সে বিপদে পড়লে আর সিবিআই চললে দেখা যাবে সে বিজেপিতে চলে গেছে। তাহলে এই লুটের কারিগর, ভোটের লুটের কারিগর হোক, দাঙ্গা হাঙ্গামার হোক বা কারাপশনের তোলাবাজির হোক, সিআইডি থেকে বাঁচলে সে ভবানী ভবনে গিয়ে তাকে বলবে তৃণমূলে যোগ করো, তৃণমূল ভবনে চলে যাও। আর সিবিআই থেকে বাঁচলে সে সিজিও কমপ্লেক্সে গেলে বলবে তুমি বিজেপিতে চলে যাও, তাহলে সিবিআই থেকে বাঁচবে। তাহলে সিআইডি বা সিবিআই এরা হচ্ছে আসলে বিজেপি বা তৃণমূলের রিক্রুটিং এজেন্ট। অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যাওয়ার সম্ভাবনা দেখছে? আমি আগেই বলেছি, আমি একই কথা বারবার রিপিট করি না। মমতা ব্যানার্জি তৃণমূলের নেতৃত্বে যখন সরকারে আসলেন তখন তার ক্যাশ লাইন ছিল, আমার স্মরণে আসো, আমি তোমাকে স্মরণ দেবো। অন্যদের মিথ্যা মামলায় জর্জরিত করবো, যে প্রশ্ন করবে, আনিস খানের মতো লোককে খুন করাবো, কিন্তু প্রতিবাদীদেরকে ধরে নিয়ে যাব। কালকে যারা নো ভোট টু বিজেপি বলেছিল লোকসভা নির্বাচনে, তৃণমূলকে সাহায্য করেছিল, কলকাতায় তারা যখন বালিগঞ্জ ইলেকশনে নো ভোট টু বাবুল সুপ্রিয় করতে গেছে তখন তাদেরকে পুলিশ কীভাবে নির্মমভাবে ধরেছে। যেমন কুণাল ঘোষকে ধরেছিল কলকাতা পুলিশ, মনে আছে? টিম মায়ার ছিল, কিছু কথা বলতে দিচ্ছিল না, এখন সেই মুখপাত্র। তাহলে আজকে দাঁড়িয়ে এই যে সিস্টেমটা চলছে, এটা হচ্ছে কারাপ্টকে শেল্টার দল। যদি তুমি বিজেপিতে যাও তাহলে সিআইডি তোমার পেছনে যাবে, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ তার পেছনে যাবে। যেমন বিমান গুরুং ছিল, হন্যে ঘুরছিল যে পুলিশকে খুন করেছে বিমান গুরুং, অমিত মল্লিককে। আর যদি সময় তৃণমূলে চলে আসো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে ইডি সিবিআই খুঁজবে, আর স্টেট গভর্নমেন্ট তাকে পাহারা দেবে পুলিশে। যদি বিজেপিতে চলে যাও তাহলে দিল্লি পুলিশ অথবা সিআইএসএফ অথবা আরপিএফ পাহারা দেবে, সিআরপি পাহারা দেবে, হয় না? তেমনি বাহিনী ঘরে না? তাহলে তার মানে যারা চোর, ধর্ষক, লুটেরা, তোলাবাজ, চিটফান্ডের চিটিংবাজ, তাদেরকে দলের ভিত্তিতে হয় সেন্ট্রাল ফোর্সেস বা স্টেট ফোর্সেস পাহারা দেবে। তাহলে সাধারণ মানুষ তার কোনো নিরাপত্তা থাকবে না, প্রতিদিন ধর্ষণ বাড়বে। আর এটা যারা ভালো করে করবে তারা অবজারভার হবে। কী অবজার্ভ করবে? শান্তিপূর্ণ ভোট যাতে হয় না, পুলিশকে ব্যবহার করে যেরকম খুন করা হয় সেরকম পুলিশকে ব্যবহার করে ভোট কীভাবে লুট হবে। এটা এত হতাশা করে লাভ নেই, এত হতাশা হওয়ার জায়গা নেই। যদি এটা হতো তাহলে এখন পর্যন্ত হিটলার হয়তো চলতো। তাহলে পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী দিচ্ছে, এরকম অত্যাচার অনাচার বাড়ে, কিন্তু खून आखिर खून है, टपकता है तो जम जाता है, जुल्म आखिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। এটা মনে রাখতে হবে। রামপুরহাট কাণ্ডের ব্যাপারে তোর প্রশ্ন ছিল। আমি এটা রামপুরহাট কাণ্ড কেন বলছো? প্রথম দিন ঘটনার জানার 2.5 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে আমি বলেছিলাম গণহত্যা। এই যে মিডিয়া শব্দ বেছে নেয় না, এটা তোমরা নয়, এটা নবান্নতে বসে আরএসএ নাগপুরে বসে হ্যান্ড আউট করে দিয়ে ঠিক করে দেয় কোন শব্দটা ব্যবহার করবে কোনটা করবে না। ওয়াই ইউ আর অ্যাসেপ্ট অফ সেইং ম্যাসাকার? তো ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, নির্বিচারে হয়েছে, শিশুকে মেরেছে, দম্পতিকে মেরেছে, মহিলাদেরকে মেরেছে। পেট্রোল একটা স্কুটারে তুমি চালাতে গেলে, 1 লিটার তেল ভরতে গেলে তোমাকে ভাবতে হয় দুবার, কত দূর যাবো, কত তেল ভরবো। আর ওখানে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে ঘরে। গণহত্যা, নাথিং মোর দ্যান দ্যাট। কাণ্ড বলো না, আমি তো আগে বলছি রামপুরহাট গণহত্যা। গণহত্যা এই জন্য বলা হয় কারণ এখনও যাকে মেরেছে তাদেরকেও নির্বিচারে মেরেছে, আর যারা মেরেছে সেটা এখন বিচার হচ্ছে না কে মেরেছে। আর অভিযোগকারীদেরকে, আক্রান্তদেরকে মুখে যেমন মাস্ক লাগানো হয় তেমনি মুখে চেক লাগিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তখনই বোঝা যাচ্ছে কে অপরাধী। जब शेर व शायरी करें तो बोल देते हैं। कल ही मैं बोला हूँ, कल मीटिंग था कादरा में, लहू जिनका बहाया जा रहा है उन्हें कातिल बताया जा रहा है। जिन्हें मरकर भी जलना नहीं था
उन्हें जिंदा जलाया जा रहा है। গুজরাটের গণহত্যায় এহসান জাফরি গুলবার্গা হাউজিং মনে আছে, আর সেখান থেকে এইখানে যৌতুকগৃহ করা হচ্ছে। এই জন্য ছুটে গেছিলাম, কারণ কাণ্ড তো প্রতিদিন হচ্ছে, কাণ্ড কারখানা প্রতিদিন হচ্ছে, কিন্তু এটা ভায়োলেন্সের একটা নতুন লেভেল। বিধানসভা ভোট এবং এখন আপনাদের ডিজিটাল মাধ্যমে যথেষ্ট প্রচারের উন্নয়ন দেখা যায়, কিন্তু কোথাও কি মাঠে ময়দানে বামেদের মানে আন্দোলনটা সেই পর্যায়ে পৌঁছাচ্ছে না? আমরা যেমন নেটে করছি তেমনি হেঁটেও করছি, কিন্তু নেটে করার গুরুত্ব এই জন্য বেড়েছে কারণ মিডিয়া, মেন লাইন মিডিয়া এমন হয়ে গেছে যে তারা গ্ল্যামার কোশ্চেন দেয়। ওই যে দেখবে আজকাল নেতা নেত্রীরা দাঁড়ায় না, নায়ক নায়িকা, ফ্যাশন ডিজাইনার, গায়ক গায়িকাকে দাঁড় করানো হয়, কারণ তাদের টিভিতে ফুটেজ দেখা যায়, তাই তো? যতক্ষণ না একজন, যত ঘন্টা একজন সেলিব্রিটির বিবাহিত জীবন কাটে, তার থেকে বেশি ঘন্টার ফুটেজ কাটে তার বিয়ের বা প্রেম নিয়ে, কারণ ছবির একটা আলাদা আপিল আছে। সেখানে পার্থ হাঁটছে, একজন আদিবাসী, একজন ক্ষেত মজুর, একজন দিন মজুর হাঁটছে, মিছিল করছে, তার টিভি আপিল নেই। এজন্য ওরা বুঝেছে বিজেপি তৃণমূলরা না না বিজেপি তৃণমূলরা যেটা এই জন্য করেছে যে তাদের নেতা নেত্রীদের চেহারা এত বিকট বাজে হয়ে গেছে যে তারা সামনে নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে দাঁড় করায়। কিন্তু এটা বোঝো, এগুলো হচ্ছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এরকম যে তোমার যেমন শ্যাম্পু, সাবান, কোক এগুলো বিক্রি করার জন্য কোনো একটা কোম্পানি কোনো একজনকে সাইন করায় 2 বছর 3 বছর, তার চেহারা দেখে কেউ চুলে তেল, কেউ শ্যাম্পু, কেউ সাবান কেনে, কিন্তু পরে আবার অন্য কোম্পানি তাকে যদি এন্ডোর্সমেন্টের জন্য টাকা দেয় বেশি, তাহলে সে সেখানে চলে যায়। তাহলে এইভাবে শত্রুঘ্ন সিনহা, হ্যাঁ, আগে একটা কি একটা মদের একটা কি করতো না, হ্যাঁ, কোন কোম্পানি করতো, কার একটা চয়েস ছিল, তো বলবে না, ও ব্র্যান্ডের নাম বলতে নেই, তাই তো? ব্র্যান্ডের নাম বলতে নেই, হ্যাঁ, সাংবাদিকরা বলছে না, আমি বলবো না, ওটা আননেসেসারি এন্ডোর্সমেন্ট কেন করবো, ওটা তো মাইনাস পেয়ে যাবে। তাহলে আমি শুধু এটুকু বলবো, ছিলেন ভ্যাটে, এখন এলেন ভাটে, তাই তো? হ্যাঁ, ভ্যাটও বলি আমরা যেখানে জঞ্জাল রাখা হয়। ভ্যাট কাকে বলে পুরসভায়? আনফর্চুনেটলি তাকে শেষ জীবনে ভ্যাটে আশ্রয় নিতে হলো। বলো, নেক্সট কোয়েশ্চেন। বলছি, রামপুরহাটের ঘটনা যখন তদন্ত বা সিবিআইয়ের হাতে গেল, তারপরে দেখা যাচ্ছে আনারুল হোসেন যখন গ্রেপ্তারের মুখে বা তাকে হেফাজতে নিচ্ছে, একের পর এক চিঠি লিক হতে শুরু করেছে, যেখানে আশিস ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন অনুব্রত বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছিলাম মুখ্যমন্ত্রী রামপুরহাটে গিয়ে বলেছিলেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, তৃণমূল নেমেছে বেআইনি চিঠি উদ্ধার করতে। আমরা তো চিঠি উদ্ধার করতে চাইনি, আমরা তো বলেছি বেআইনি অস্ত্র উদ্ধার করতে। এটা কি বলে শিফট, এজেন্ডা শিফট করে দেওয়া। তাহলে এখন তো মিডিয়া প্রশ্ন করা উচিত, 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, কত অস্ত্র উদ্ধার হলো? তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন পুলিশ সেটা করছে না, আর তৃণমূল যেটা করছে সেটা চিঠির আবরণে অস্ত্রগুলোকে লুকিয়ে দিচ্ছে, তাই তো? লিকটা কে করছে? উনি সবসময় বলেন ষড়যন্ত্র, বলেন না, এটা ষড়যন্ত্র করছে। তাহলে এই যে চিঠিগুলো একে অপরের চিঠি বেরোচ্ছে, এগুলো কার ষড়যন্ত্র? বিরোধীদের। তার বুঝতে হবে মমতা ব্যানার্জি তৃণমূল দলে তার দলের লোকের থেকে তার বিরোধী লোকেরা বেশি আছে। বিধানসভা থেকে পুরসভায় বামেরা শক্তিশালী হয়েছে, এই উপনির্বাচনে কি শক্তি আরো বাড়বে? এটাকে শক্তি বলে না। মানুষকে কায়দা করে বিজেপি আর তৃণমূল গত 1 দশক ধরে মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার এবং মানি পাওয়ার ব্যবহার করে সিপিআইএমকে, বামফ্রন্টকে, লাল ঝান্ডাকে ভুলিয়ে দিতে চেয়েছিল। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বলেছে এসএফআই ঢুকতে পারবে না, ছাত্র ব্লক ঢুকতে পারবে না, এআইএসএফ ঢুকতে পারবে না, বামপন্থী সংগঠন করতে পারবে না। এই জন্য ইউনিয়নে কারখানায় বলেছে তোমরা দাবি করতে পারবে না, অ্যাসোসিয়েট করতে পারবে না, যাতে একটা দশকের পরে আর লাল নেই, মহাসুখ। কিন্তু করোনা কালে দেখা গেছে যেখানে সরকার ফেল করেছে সেখানে রেড ভলেন্টে নেমে এসছে। এই পুরসভায় যেখানে বামপন্থীরা জিততে পারে সেখানে সন্ত্রাস হচ্ছে পরিকল্পিত হবে, সেই সব ওয়ার্ডগুলোতে আসানসোল তার সাক্ষী আছে। জোর করে একজনকে তো লটারি করে হারানো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা শুধু জানান দেওয়া হয়েছে যে লাল আছে, বামপন্থীরা আছে।
ताদের उपस्थिति हमने सिर्फ हाजिरा दर्ज किया है. Now it's the duty of the people to recognize that and take cognizance. রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে মানুষকে আবেদন করব এই অনাচার দুরাচার ব্যভিচারকে রুখতে বামপন্থীদেরকে শক্তিশালী করতে হবে. বামপন্থীদের শক্তিশালী করা মানে আদতে মানুষের ঐক্যকে শক্তিশালী করা. লোকসভায় ভোটের যে পরিসংখ্যান সেটা দেখা গেছিল বামপন্থীদের ভোটটা বিশাল পরিমাণে চলে গিয়েছিল বিজেপি, ঠিক আছে, 42 থেকে 48 থেকে কমতে কমতে 7 এসেছিল. এই জায়গাটাতে কি আপনার মনে হচ্ছে যে ফেরত আনা সম্ভব? এত কিছু বলা, এত যুক্তির পরেও আপনি ইতিহাসের কথা বলছেন, আমি বর্তমান এবং ভবিষ্যতের কথা বলছি. প্রকৃতির নিয়ম হচ্ছে, ফিজিক্সের একটা বেসিক ল, ওয়ান অফ দিস থিওরি অফ কনজারভেশন, কনভার্সন, কোনো কিছুর ক্ষয় নেই, যা যায় তা ফিরে আসে, তাই তো? এইভাবে পৃথিবীটা বেঁচে থাকে. এমনকি যে উদ্ভিদ, যে গাছটাও আপনি বলেন বিলীন হয়ে গেছে, সে আবার নতুন করে তাতে চারা জন্মায়, গাছ এবং বৃক্ষ তৈরি হয়. এটাকে বলে আশাবাদ. এবং আজকে দাঁড়িয়ে এই নতুন করে নতুন শক্তি, নতুন যৌবন, নতুন প্রজন্ম বাংলাকে নতুন করে গড়ার জন্য তারা বামপন্থীদেরকে শক্তিশালী করবে. আর অতীতে যারা একটু সরে গিয়েছিলেন, নড়ে গিয়েছিলেন, তাদের কাছে আবেদন, যারা ভরসা পাচ্ছিলেন না, তাদের কাছে এই ভরসাস্থল আমাদের হয়ে উঠতে হবে. এবং এই নির্বাচন প্রমাণ করবে, বালিগঞ্জ উপনির্বাচন এবং আসানসোল উপনির্বাচন, উদয়ের পথে শনিকার বাণী ওরে ক্ষয় নাই, ওরে খায় না. প্লিজ এনাফ, থ্যাংক ইউ. হ্যাঁ, না আর ভালো করে না, আমরা দাঁড়িয়ে তুলবো সবাই, তুমিও সবাই চারজন. হ্যাঁ না, তোমার তো একটা অপশন দিলে আর কি আছে এখানে, ওই হ্যালো, এতক্ষণ স্লোগান দিচ্ছি, আর কেউ স্লোগান দিচ্ছেন. ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমফ্রন্ট জিন্দাবাদ, পর্তমগড়িয়া কাস্তে হাতুড়িতা চিহ্নে আসানসোল লোকসভা উপজেলা নির্বাচনে আমরা পর্তমগড়িয়া কাস্তে হাতুড়িতা চিহ্নে ইনকিলাব জিন্দাবাদ. তোদের লোকজন আমাদের মোহাম্মদ সেলিমকে পুষ্পস্তবকে সম্বোধন করবেন. আমাদের নির্বাচিত আমরা আছে ওইদিকে ঢুকে পড়েছে ছোট মতো भविष्य के सामने बोलना पड़ेगा. मैं जो बोल रहा हूँ हमारे साथ देखिए इधर, बोलो हम थे, हम हैं, हम रहेंगे. সেলিমদা, এই যে এরা আছে লেগেছে
ইউনিয়নের পক্ষ থেকে আসবেন তারা দাঁড়াও তারপর মহিলা সমিতির পক্ষ থেকে এবার